ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড ক্লাস। আজকের দ্বিতীয় ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। এবারে আমরা আলোচনা করছি যে অভিযোজন এবং সাংগঠনিকরণ। বললাম যে এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে স্কিমা সম্প্রসারিত হয়। অভিযোজন কি না, অভিযোজন হলো মানুষের একটি সহজাত বৈশিষ্ট্য। দেখুন, সহজাত বৈশিষ্ট্য সেই সমস্ত বৈশিষ্ট্যকে বলা হয় যেগুলো আমরা জন্মগত সূত্রে পেয়ে থাকি। কিন্তু অভিযোজন অভিযোজন কি না, যে কোনো পরিবর্তনশীল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা সেটাকেই বলা হয় কিন্তু অভিযোজন। কিন্তু ওকে, বা সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো অভিযোজন। ওকে, তাহলে অভিযোজন হলো মানুষের একটি সহায়তা বৈশিষ্ট্য। যেমনই পরিবেশ হোক না কেন, মানুষ সেটাকে অ্যাডজাস্ট করে নেয়। এই কারণে আপনাদেরকে বলি, অনেকে বলে যে স্যার খুব বেশি সময় ধরে পড়তে পারবো না। আপনি 21 দিন চেষ্টা করে দেখুন, তারপর দেখবেন সেটা আপনার হ্যাবিট হয়ে যাবে। কিন্তু আপনি যদি এখন 4 ঘন্টা পড়ছেন, আপনি সেটাকে ভাবুন যে আমি কালকের থেকে আমি আমি আরও আধ ঘন্টা আমি বা 30 মিনিট এক্সটেনশন করবো, আমি 4.5 ঘন্টা পড়বো। এইভাবে আপনি যদি 1 সপ্তাহ পড়েন, তারপরে আমি এবারে 5 ঘন্টা করে পড়বো। নিজেকে যতটা লেভেল নিয়ে যাবেন, এটা হচ্ছে আমাদের সহায়তা বৈশিষ্ট্য। যে পরিস্থিতি যেমনই হোক না কেন, সেগুলোর সাথে আমরা নিজেকে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারি। এটাকে বলা হয় অভিযোজন। অভিযোজন আবার দুটি প্রক্রিয়ার সমন্বয়। অভিযোজনকে ইংরেজিতে অ্যাডাপশন বলা হয়। কিন্তু এই ইংরেজি টার্মগুলো মনে রাখবেন, কারণ অনেক সময় বাংলার ভার্সানের যে প্রশ্নপত্রগুলো সেগুলো বুঝতে অসুবিধা হলে ইংরেজি প্রশ্নপত্রটা পড়বেন, সহজে জিনিসটা বুঝতে পারবেন কিন্তু। ওকে, তাহলে অভিযোজন বা অ্যাডাপশনের দুটি প্রক্রিয়ার সমন্বয়ে ঘটে। একটা হচ্ছে আত্মীকরণ বা অ্যাসিমিলেশন, আর একটা হচ্ছে সহযোজন বা অ্যাকোমোডেশন। কিন্তু এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু অভিযোজন ঘটে। এবার আত্মীকরণ কি না, আত্মীকরণ হলো কোনো স্কিমা বা প্রজ্ঞামূলক সংগঠনের মধ্যে নতুন তথ্য, চিন্তা ধারণা বা ভাবের সংযোজন করা। এটা আত্মীকরণ করা, অর্থাৎ অ্যাড করা হচ্ছে। কিন্তু একটা যা তো স্কিমা যা আছে, সেই স্কিমা সম্পর্কে যদি আমি পরবর্তী সময়ে নতুন কোনো তথ্য বা চিন্তা ধারণা বা ভাব পেয়ে থাকি, সেটাকে যখন আমি তার সাথে মেশাবো, তখনই সেটাকে বলা হচ্ছে কিন্তু আত্মীকরণ। এর ফলেই কিন্তু স্কিমা সম্প্রসারিত হয়। তাহলে আত্মীকরণের ফলেই স্কিমা সম্প্রসারিত হয়। তাই পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে স্কিমা সম্প্রসারিত হয় কিসের মাধ্যমে, প্রথম উত্তর হবে কিন্তু আপনার অভিযোজন, এবং দ্বিতীয় উত্তর হবে কিন্তু আত্মীকরণ। কিন্তু ওকে, বোঝা যাচ্ছে ক্লিয়ার? মজাল জিনিস ক্লিয়ার? এবার দেখুন নেক্সট কী আছে। আত্মীকরণ হলো প্রাণীর আত্মসংরক্ষণের প্রবণতা। আত্মীকরণ যে কোনো প্রাণীরই আত্মসংরক্ষণের একটি প্রবণতা। কিন্তু নিজেকে সে সংরক্ষিত বা সিকিউর রাখতে চায়। কিন্তু সেই কারণে সে যত বেশি ইনফরমেশন পায় সেগুলোকে কিন্তু স্টোর করে রাখে, এবং কোনো একটা পার্টিকুলার বিষয় সম্পর্কে যদি বিভিন্ন রকমের ইনফরমেশন চায় সেগুলোকেও সে কিন্তু স্টোর করে রাখে। সহযোজন কি না, সহযোজন হলো নতুন তথ্য, চিন্তা, ভাব ইত্যাদি প্রয়োজন মতো পরিবর্তন করে স্কিমার মধ্যে যুক্ত করা। প্রয়োজন মতো যদি আমরা চেঞ্জ করতে পারি, সেটা আমার নিজের সুবিধার্থে। এই যে দেখুন, আমরা অনেক সময় মিথ্যে কথা বলে থাকি। অনেক মিথ্যে কথা কিন্তু আমরা বলি অনেক সময় কি নিজের সুবিধার্থে, যদিও মিথ্যে কথা বলার উচিত নয়, কিন্তু মোরালিটির দিক থেকে উচিত নয়। কিন্তু কখনো কখনো কোনো সমূহ বিপদ থেকে বাঁচার জন্য আমরা কিন্তু মিথ্যে কথা বলি। কিন্তু বলি তো, তাহলে সেটাকে আমরা কী করি, নিজের চিন্তা ভাব ইত্যাদি প্রয়োজন মতো যদি আমরা সেই জিনিসটা যদি পরিবর্তন করি, স্কিমার মধ্যে যুক্ত করা হয়, তখনই তাকে বলা হচ্ছে সহযোজন। যেমন কোনো কঠিন ধারণা যদি আমরা বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে উদাহরণের সাহায্যে আমরা সহজেই সেগুলোকে বুঝে নিতে পারি। কিন্তু তখন সেটা হবে সহযোজন। কিন্তু তাহলে সহযোজন অ্যাকচুয়ালি কী হয়, স্কিমার মধ্যে যুক্ত করা হয় নতুন তথ্য, চিন্তা ভাবনা ইত্যাদি। কিন্তু ওকে, ওই মিথ্যা কথা বলার যে উদাহরণটা দিলাম সেটা জাস্ট বোঝানোর জন্য, ওই উদাহরণটা কিন্তু সহযোজনের ক্ষেত্রে কাজে লাগে না। ওকে, সহযোজন কি, সেই স্কিমাটাকে আরও বেশি মানে আরও বেশি কী বলবো, সলিড করে। সলিড বলতে কি, আরও বেশি পোক্ত করে তোলে। নতুন তথ্য, চিন্তা ভাব ইত্যাদির প্রয়োজন মতো পরিবর্তন করে যখন আমরা পরিবর্তন করি, তখন সেটা আরও বেশি স্কিমাটা পোক্ত হয়ে যায়। যেমন কোনো কঠিন ধারণা, সেটা কোথায় সহজেই সেই স্কিমাটাকে আমরা প্রসেসিং করতে পারি। ওকে, যেমন কোনো কঠিন ধারণা বুঝতে অসুবিধা হলে উদাহরণের সাহায্যে যখন আমরা সেগুলোকে সহজেই বুঝতে পারি, তখন সেটা হচ্ছে কিন্তু সহযোজন। নেক্সট, সহযোজন হচ্ছে কি না, সহযোজন হলো প্রাণীর আচরণ পরিবর্তনের প্রক্রিয়া। দেখুন, সহযোজন মানে কি, প্রয়োজন মতো নতুন তথ্য, চিন্তা ভাবনা এগুলোকে স্কিমার মধ্যে সংগঠিত করা, নাকি বা স্কিমার মধ্যে যুক্ত করা, সেটাকে আমরা সহযোজন বলি। সেই সহযোজনটা হয় যখন সহযোজন হবে, তখন কিন্তু প্রাণীর আচরণের পরিবর্তন হবে। কিন্তু তাহলে সহযোজন একটি প্রাণীর আচরণের পরিবর্তন প্রক্রিয়া। কিন্তু ওকে, শুদ্ধ সহযোজন প্রক্রিয়া হচ্ছে অনুকরণ। অনুকরণ বলে কি, এই যে যেটা বললাম সেটাই বলে। দেখবেন বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে, আপনি যেটা বলেন বাচ্চারা সেটাও বলে। কিন্তু এটা হচ্ছে কিন্তু অনুকরণ। তাহলে অনুকরণ হচ্ছে শুদ্ধ সহযোজন। দেখুন, এগুলো থেকে অনলাইনার দেওয়া হয়েছে, মানে এগুলো থেকে সরাসরি প্রশ্ন আসে স্ট্র্যাটেজিকের মতো হিসাবে, বা ওই যে ড্যাশবোর্ড হিসেবে দেওয়া যাবে যে নিম্নলিখিত বা শুদ্ধ সহযোজন প্রক্রিয়া হলো ড্যাশ, উত্তর কী হবে না অনুকরণ। কিন্তু ওকে, তাহলে অভিযোজন যে দুটো আমরা পড়লাম, সেই অভিযোজন হলো আত্মীকরণ এবং সহযোজনের মাধ্যমে। অর্থাৎ আত্মীকরণ হবে, অর্থাৎ সেই স্কিমাটা কিন্তু সম্প্রসারিত, নতুন নতুন তথ্য আসছে, এবং সহযোজন প্রয়োজন মতো সেটাকে পরিবর্তন করে যদি আমি জিনিসটাকে বুঝতে পারি, তো এই সহযোজনের মাধ্যমে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান। এই যে সামঞ্জস্য বিধান কেন বলেছে, ব্যালেন্স করে থাকা, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেওয়া।
সেটা হচ্ছে সামঞ্জস্য বিধান। ওকে, নেক্সট এবারে আমরা আলোচনা করব সাংগঠনিকীকরণ। ওকে, তাহলে সাংগঠনিকীকরণ জিনিসটা কি দাঁড়াচ্ছে না, স্কিমা যখন সম্প্রসারিত হচ্ছে, সেই সম্প্রসারিত হয়ে যখনই সে কোনো জটিল কাজ যদি করে থাকে তখন তাকে বলা হয় কিন্তু সাংগঠনিকীকরণ। দেখুন, আমরা প্রতিদিন দৈনন্দিন জীবনে অনেক কিছু আমরা জটিল কাজ করে থাকি কিন্তু, যেমন তাৎক্ষণিক কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া, তাৎক্ষণিক কোনো একটা বিষয় সম্পর্কে আমার নিজে কোনো একটা ব্যাখ্যা দেওয়া, এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে কিন্তু জটিল জিনিস কিন্তু। তখন কি হয়, সেই জটিল কাজে করার জন্য আমাদেরকে কি হয় না, স্কিমা সম্প্রসারিত হয়। ওকে, এবং যখনই স্কিমা সম্প্রসারিত জটিল কাজটা করবে তখনই তাকে বলবো যে এই প্রক্রিয়াটা হচ্ছে কিন্তু সাংগঠনিকরণ। যেমন বই পড়তে গেলে ঠিকমতো আমাদেরকে বই ধরতে হবে, পাতা উল্টাতে হবে, চোখ সঞ্চালন করতে হবে। ওকে, এবং একই সাথে সাথে কি যে তথ্যগুলো আমরা পড়ছি সেগুলো মনোযোগ সহকারে সেই তথ্যটার অর্থ কিন্তু আমাদেরকে মস্তিষ্কে কী করতে হবে, প্রক্রিয়াকরণ করতে হবে কিন্তু। এই সমস্ত প্রসেসগুলো নিয়েই কিন্তু বই পড়াটা হবে কিন্তু। ওকে, তাহলে এখানে যেমন উদাহরণের মধ্যে যেমন বই পড়তে হবে, ঠিকমতো বইটাকে ধরা, পাতা উল্টানো এবং চোখ সঞ্চালন করা, এই তিনটে সংবেদন চালকমূলক যে প্রক্রিয়া আছে এগুলোকে সংগঠিত করেই কিন্তু বই পড়ার কাজটা আমাদের কী হবে না, সম্পাদ্য করা সম্ভব হবে কিন্তু। এটাকে বলা হচ্ছে সাংগঠনিকরণ। অর্থাৎ সাংগঠনিকীকরণে কি হয়, কোনো একটা বিষয়ের স্কিমা সম্প্রসারিত হয়ে জটিল কাজ সম্পন্ন করে। সেক্ষেত্রে জটিল কাজ বলা মানে কি, একাধিক কাজ যদি ইনভলভ থাকে একটা পার্টিকুলার বিষয়ের মধ্যে, যেমন বই পড়া, আরও বলুন যেমন সাইকেল চালানোর ক্ষেত্রেও সাংগঠনিকরণ হবে, কারণ সেক্ষেত্রে হ্যান্ডেলকে ধরতে হবে, তারপরে প্যাডেলে করে পা দিয়ে প্যাডেলটাকে পুশ করতে হবে, একই সঙ্গে মস্তিষ্ক রাখতে হবে, নিজের সাইকেল এবং নিজের দেহ দুটোকে ভারসাম্যের মধ্যে রাখতে হবে। এতগুলো কাজ একসাথে করে, তার মানে কি সেক্ষেত্রে সাইকেল চালানোর সময় তার স্কিমার কী হয়েছে, সাংগঠনিকীকরণ হয়েছে কিন্তু। ওকে, নেক্সট 16 নম্বর পরে দেখুন কী বলা হয়েছে, শিশুর জ্ঞানমূলক বিকাশের সূচনা হয় কিসের সাহায্যে না, শিশুর জ্ঞানমূলক বিকাশের সূচনা হয় স্পর্শ, দর্শন, স্বাদ ইত্যাদি প্রতিক্রিয়ার মাধ্যমে। আর শিশু যখন ছোটো থেকে বড় হয় তখন তার প্রথম এই তিনটে ইন্দ্রিয় কিন্তু কাজ করে, একটা হচ্ছে নিজের দেহত্বক, একটা চোখ এবং একটা হচ্ছে জীব। স্পর্শ, দর্শন এবং স্বাদ, এই তিনটে জিনিসের প্রতিক্রিয়ার মাধ্যমে শিশুর জ্ঞানমূলক বিকাশের সূচনা হয় কিন্তু। ওকে, জীবন বিকাশের সৃজনাত্মক তত্ত্বের প্রবক্তা হলেন পিয়াজে এবং কোহেলবার্গ। সৃজনাত্মক তত্ত্ব অনেক সময় বলা হয় সৃজনাত্মক তত্ত্বের প্রবক্তা কে না, যা পিয়াজে এবং কোহেলবার্গ। ওকে, 18 নম্বর পয়েন্টে কী বলা হয়েছে, ব্যক্তির নিজস্ব সংগঠন ও পরিবেশের উদ্দীপনার মধ্যে পারস্পরিক ক্রিয়া দরুন ব্যক্তি জীবনের যে জ্ঞানমূলক বিকাশ ঘটে থাকে কিন্তু। এটা অনেক সময় এসেছিল প্রশ্নটা, যে আমাদের ব্যক্তি জীবনের জ্ঞানমূলক বিকাশ ঘটে কিসের ক্রিয়ার দরুন না, নিজস্ব সংগঠন এবং পরিবেশের উদ্দীপনা, এই দুটোর পারস্পরিক যে ক্রিয়া অর্থাৎ ইন্টারাকশন বা মিথস্ক্রিয়া, পারস্পরিক ক্রিয়া মানে মিথস্ক্রিয়া, সেই মিথস্ক্রিয়ার মাধ্যমেই ব্যক্তি জীবনের জ্ঞানমূলকের বিকাশ ঘটে থাকে। তাহলে দেখুন, এই নিজস্ব সংগঠন বলতে অনেক সময় আমরা বংশগতিকে কিন্তু রেফার করে থাকি, যেটা আমরা পরবর্তী সময় পড়বো কিন্তু। ওকে, নেক্সট কী আছে, জন্মগত স্কিমা কী হয়ে থাকে, মানুষের জীবনে জন্মগত স্কিমা কী হয়, চোষণ করা, এটা হচ্ছে সর্বপ্রথম জন্মগত স্কিমা। দর্শন, দেখা, স্পর্শ, টাচ করা, আঁকড়ে ধরে রাখা, এটা হচ্ছে জন্মগত স্কিমা কিন্তু। আপনারা দেখবেন শিশু যখন প্রথমে কোনো জিনিস ধরে তখন সে দুটো হাত দিয়ে আঁকড়ে ধরতে চায়। তাহলে এগুলো হচ্ছে জন্মগত স্কিমার উদাহরণ। সে প্রশ্ন আছে নিম্নলিখিত কোনটি জন্মগত স্কিমা বা কোনটি জন্মগত স্কিমার উদাহরণ নয়। ওকে, আঁকড়ে ধরে রাখা স্কিমা সম্প্রসারিত হলে শিশু বইয়ের পাতা ধরে উল্টাতে পারে। যখন আঁকড়ে ধরে রাখা স্কিমাটা সম্প্রসারিত হবে তখন কী হবে, সে কিন্তু তুলনামূলক হাত না ধরে তখন কিন্তু সে আঙুল দিয়ে কিন্তু বই পাল্টাবে। ওকে, ওকে পাল্টাতে থাকে কিন্তু। ক্লিয়ার, বোঝা গেল? এবার আপনি বলবেন এই যে 20 নম্বর পয়েন্ট থেকে কী রকমের প্রশ্ন আসবে। দেখুন, প্রশ্ন আসবে কি, এখানে 20 নম্বর একটা এক্সাম্পল দেওয়া হয়েছে কিন্তু, যে আঁকড়ে ধরে রাখা স্কিমা যখন সম্প্রসারিত হবে তখনই শিশু বইয়ের পাতা ধরে উল্টাতে পারবে কিন্তু। অর্থাৎ প্রথমে সে সমগ্র দেহটা দিয়ে কিন্তু একটা কাজ করার চেষ্টা করবে, পরবর্তী সময়ে সে কিন্তু সূক্ষ্ম মাংসপেশি ব্যবহার করে সেই কাজগুলো করার চেষ্টা করবে কিন্তু। ওকে, এটাই বলা হচ্ছে কিন্তু স্কিমার সম্প্রসারণ ঘটছে। নেক্সট, যা পেঁয়াজের যে জ্ঞানমূলক বিকাশের স্তর আছে সেখানে কিন্তু 4টি স্তর আছে কিন্তু। কটি স্তর? 4টি স্তর। কী কী? প্রথম হচ্ছে সংবেদন চালকমূলক স্তর বা সেন্সারি মোটর স্টেজ, যার বয়সকাল বা অবধি জন্ম থেকে 18 থেকে 24 মাস, অর্থাৎ জন্ম থেকে 2 বছর, এই সময়টা কিন্তু সেন্সারি মোটর স্টেজের মধ্যে শিক্ষার্থীরা থাকে। এগুলো ডিটেলস আলোচনা পরে করা আছে।
প্রাক সক্রিয়তা স্তর বা প্রি অপারেশনাল স্টেজ। প্রি অপারেশনাল স্টেজে এইজটা কতটা 2 বছর থেকে 7 বছর। এখন দেখুন এই বয়সগুলোর সাথে সাথে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে বর্তমান সময়ে শ্রেণীবিভাগটা কীরকম। বর্তমানে একটা বাচ্চা 5 বছর বয়সে পিপিতে ভর্তি হয়, প্রি প্রাইমারিতে বা শিশু শ্রেণীতে সে ভর্তি হচ্ছে। 6 বছরের বয়সে সে ক্লাস 1-এ হচ্ছে, 7 বছর বয়সে কিন্তু সে ক্লাস 2-এ হচ্ছে। তেমন সময় বলা হয় যে একটি শিশু ক্লাস 1-এ পড়ে, তাহলে সে যা পেঁয়াজের যে জ্ঞানমূলক বিকাশের স্তর সেখানে সে কোথায় অবস্থান করছে না, অবস্থানটা হবে কিন্তু প্রাক সক্রিয়তা স্তর বা প্রি অপারেশনাল স্টেজের মধ্যে সে অবস্থান করছে। নেক্সট মূর্ত সক্রিয়তা স্তর, এটাকে বলা হয় কংক্রিট অপারেশনাল স্টেজ। এটা 7 বছর থেকে 11 বছর বয়সের মধ্যে বাচ্চারা এই স্তরের মধ্যে থাকে, কংক্রিট অপারেশনাল স্টেজের মধ্যে। নেক্সট হচ্ছে আলটিমেট স্টেজ 4 নম্বরটা হচ্ছে যৌক্তিক সক্রিয়তা স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজ। যৌক্তিক সক্রিয়তা স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজ কাকে বলবো না, যে সময় বাচ্চারা বয়স 11 থেকে 18 বছর পর্যন্ত হয়ে থাকে। এবার এদের বৈশিষ্ট্য কি নয় সেগুলো আমরা ডিটেলসে এরপর আলোচনা করছি। কিন্তু এই প্রতিটা স্তরের এই বৈশিষ্ট্যগুলো মাথায় রাখবেন, কারণ এখান থেকে একটা লম্বা প্যারাগ্রাফ মতো প্রশ্ন দিয়ে উত্তরটা জানতে চাই। কিন্তু পিয়াজে এবং ইনহোল্ডারের মতে ব্যক্তির প্রজ্ঞামূলক ক্রমবিকাশের বিভিন্ন স্তরে নিম্নলিখিত 4টি প্রক্রিয়া প্রভাব বিস্তার করে। যখন একটা ব্যক্তির প্রজ্ঞামূলক ক্রমবিকাশ ঘটছে বিভিন্ন স্তরের মাধ্যমে, তখন কিন্তু নিম্নলিখিত 4টা প্রক্রিয়ার প্রভাব বিস্তার করে। এক হচ্ছে পরিণমন বা ম্যাচুরেশন, অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সেন, সামাজিক মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্টারেকশন, অ্যান্ড ভারসাম্য বা ব্যালেন্স। কিন্তু এই 4টা প্রক্রিয়া কিন্তু প্রভাব বিস্তার করে, কারণ এই 4টা প্রক্রিয়া পুরোপুরিভাবে হলে পরে ব্যক্তির প্রজ্ঞামূলকের ক্রমবিকাশটা শুরু হবে কিন্তু। ওকে, প্রথমে আলোচনা করি পরিণমন বা ম্যাচুরেশন সম্পর্কে। দেখুন, পরিণমন কিন্তু কোনো একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু। ওকে, এটা কিন্তু জোর করে কিছু করা যায় না। এটা পরিণমন বলতে কি বোঝায় না, পরিণমন বলতে বোঝায় শারীরিক বিকাশ, বিশেষ করে পেশি এবং স্নায়ুতন্ত্রের বিকাশ। কিন্তু যদি একজন ব্যক্তির পেশি এবং স্নায়ুতন্ত্রের বিকাশ পর্যাপ্ত পরিমাণে হয়, তাহলে আমরা বলতে পারি যে সেই শিক্ষার্থীর মধ্যে ম্যাচুরেশন বা পরিণমনের ক্ষমতাটা আছে। কিন্তু এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং এটি শিক্ষণ নির্ভর নয়, এটা মনে রাখবেন। পরিণমন কিন্তু শিক্ষণ নির্ভর প্রক্রিয়া নয়। নেক্সট অভিজ্ঞতা সম্পর্কে আমরা এবার আলোচনা করব। কিন্তু অভিজ্ঞতা কি বলা হয়েছে, পেঁয়াজের মতে 2 ধরনের অভিজ্ঞতা শিশুর প্রজ্ঞা বিকাশ সহায়তা করে। 2 ধরনের অভিজ্ঞতা থাকে যেটা শিশুদের প্রজ্ঞার বিকাশ সহায়তা করে। এক, বস্তু সম্পর্কে অবহিত হওয়ার জন্য বস্তুর প্রতি প্রতিক্রিয়ার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে। কোনো একটা বস্তু সম্পর্কে সে অভিজ্ঞতা করতে চায়, তাহলে সেই বস্তুর সাথে সে প্রতিক্রিয়া করবে। যেমন ধরুন কোনো ছাগল বা আঙ্গুর বা আপেল, যে কোনোর সঙ্গে যখন সে সেই বস্তুর সম্পর্কে অবহিত হতে চায়, তখন কী করবে, সেই বস্তুটা নিয়ে সে কিছুক্ষণ খেলাধুলা করবে, জিনিসটা অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করবে। যেমন দুটি বস্তুর মধ্যে ভারী হালকা নির্ধারণ করা, বলতে পারবে যে কোনটা ভারী কোনটা হালকা, তার মানে কি তার অভিজ্ঞতা হয়েছে সেই হালকা ভারী সম্পর্কে। নেক্সট, ব্যবহারের মাধ্যমে বস্তু সম্পর্কে অভিজ্ঞতা অর্জন। ব্যবহারের মাধ্যমে বস্তু সম্পর্কে অভিজ্ঞতা অর্জন, এখানে ব্যবহার বলতে কিসের ব্যবহার না, যে বস্তু সম্পর্কে আমরা অভিজ্ঞতা অর্জন করতে চাই বা স্কিমাটাকে সম্প্রসারিত করতে চাই, তাহলে সেই বস্তুটার কি বলবো, সেই বস্তুর সঙ্গে ব্যবহার করতে হবে। যদি ব্যবহার না করে তাহলে শিক্ষার্থীরা কিন্তু আপনার অভিজ্ঞতা অর্জন করতে পারবে না। যেমন নুড়ি জাতীয় কিছু নিয়ে ওইগুলোকে নিয়ে ত্রিভুজ, চতুর্ভুজ বা বৃত্ত সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। কিন্তু কতগুলো নুড়ি নিয়ে আমরা বৃত্তের মতো সাজালাম, বললাম এটা বৃত্ত, ত্রিভুজের মতো সাজালাম এটা ত্রিভুজ, বৃত্ত সম্পর্কেও সাজালাম তখন বলবো এটা বৃত্ত। এইভাবে কিন্তু সেই বৃত্ত সম্পর্কে জ্ঞান কিন্তু অর্জন করে শিক্ষার্থীরা। ওকে, নেক্সট এবার আলোচনা করব কিন্তু সামাজিক মিথস্ক্রিয়া। সামাজিক মিথস্ক্রিয়া কাকে বলে না, সামাজিক পরিবেশে অন্যান্যদের কাছ থেকে জ্ঞান অর্জন করাকেই সামাজিক মিথস্ক্রিয়া বলে। অর্থাৎ আমরা মানুষ মাত্রই সামাজিক প্রাণী, যখন সে সামাজিক পরিবেশে থাকবে তখন অন্যান্য যে সমস্ত ব্যক্তি আছে তারা কিন্তু আগে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে। কিন্তু অর্থাৎ তাদের সেই সমস্ত বক্তব্য থেকে যদি শিক্ষার্থী জ্ঞান অর্জন করে তখন তাকে বলবো সামাজিক মিথস্ক্রিয়া। যেমন বাবা মা, শিক্ষক শিক্ষিকা ইত্যাদির কাছ থেকে কিন্তু সে কিন্তু ইনফরমেশনটা পায়। কিন্তু তাহলে এদের মাধ্যমেই সামাজিক মিথস্ক্রিয়াটা সম্পন্ন হয়। ওকে, বাবা মা, শিক্ষক শিক্ষিকা ইত্যাদির কাছ থেকে। ওকে, নেক্সট এবার আমরা আলোচনা করবো ভারসাম্য সম্পর্কে। ভারসাম্য কি না, শিশু সর্বদা আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে ভারসাম্য বজায় রেখে চলে। আত্মনিয়ন্ত্রণ বলতে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে চায়, তার মাধ্যমে সে ভারসাম্যটা বজায় রাখা চলে। পূর্বোক্ত আত্মীকরণ, সহযোজন এবং সাংগঠনিকরণের সাহায্যে শিশু সর্বদা আত্মনিয়ন্ত্রণ করতে চলেছে। অর্থাৎ শিশু যে একটা তার সেলফ কন্ট্রোল নিয়ে আসবে, সেই সেলফ কন্ট্রোল আনার জন্য কোন কোন বিষয় প্রয়োজন হবে কিন্তু আত্মীকরণ, সহযোজন এবং সাংগঠনিকীকরণ, এই তিনটি জিনিসের তিনটি প্রক্রিয়ার সাহায্যে শিশু সর্বদা আত্মনিয়ন্ত্রণ হয়ে যায় কিন্তু তারপরে। ওকে, নেক্সট এবার আমরা আলোচনা করব কিন্তু আপনার সংবেদন চালকমূলক স্তরের বৈশিষ্ট্য সম্পর্কে। এটা আমরা 3য় ক্লাসে আলোচনা করি, তাহলে ভালো হয় কেমন। ওকে।